নারীদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা। আজ থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে মিলবে টিকিট। ঈদ যাত্রায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ। ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার। হামের প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সারা দেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী 30 জুনের মধ্যে বকেয়া সহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়েছে সরকার। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই নাগরিকরা এখন ঘরে বসে ওয়েবসাইটে তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করার লক্ষ্যে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিককে প্রথমে নির্ধারিত পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত হওয়ার পর পর্যায়ক্রমে খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য প্রদান করে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে তা পরিশোধ করা যাবে। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, 30 জুনের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন এবং নিজের জমি সুরক্ষিত রাখুন। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত সরকারি অর্থবছর শেষ হয় 30 জুন, তাই বছরের হিসাব চুকিয়ে দিতে এবং আইনি জটিলতা এড়াতে এই সময়ের মধ্যে খাজনা পরিশোধ করা বাঞ্ছনীয়। অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে সশরীরে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না, যা সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করছে। ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই ডিজিটাল রূপান্তরের ফলে ভূমি কর আদায়ে স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রতিবারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23 মের যাত্রার টিকিট। এরপর 14 মে বিক্রি হবে 24 মের, 15 মে বিক্রি হবে 25 মের, 16 মে বিক্রি হবে 26 মের এবং 17 মে বিক্রি হবে 27 মের টিকিট। এছাড়াও ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 28, 29 ও 30 মের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে রয়েছে চাঁদপুর ঈদ স্পেশাল, তিস্তা স্পেশাল, শোলাকিয়া ঈদ স্পেশাল এবং পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন। দেশের বিভিন্ন রুটে এসব ট্রেন চলাচল করবে। এছাড়াও কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হচ্ছে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন। দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে এসব ট্রেন ঢাকার তেজগাঁও ও ক্যান্টনমেন্ট এলাকায় পশু পরিবহন করবে। রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে স্টেশন ও রেল লাইনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুমতি ছাড়া রেল লাইনের পাশে পশুর হাট বসানো যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ফিরতি যাত্রায় আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী 21 মে থেকে। সেদিনও পাওয়া যাবে 31 মের টিকিট। এরপর পর্যায়ক্রমে 1 থেকে 4 জুনের টিকিট বিক্রি করা হবে। রেল কর্তৃপক্ষ বলছে, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতেই প্রয়োজনীয় এসব প্রস্তুতি নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমাল হোসেন খোকন। 1890 সালের রেলওয়ে আইনের 64 ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। 50 মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকবে বলা আছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানা আরোপের কথা উল্লেখ আছে 119 ধারায়। ওই 2 ধারা বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে 2021 সালে রিট করেন আইনজীবী মমতাজ পারভিন। পরে 10 মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরার বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছেন। সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনে এই আদেশ দেন জানিয়ে আইনজীবী আজমাল হোসেন খোকন জানিয়েছেন, আইনে আছে আলাদা কামরার কথা, সেটি বাস্তবায়নের রুল বিচারাধীন। এই অবস্থায় ঈদে নারীদের কষ্ট লাঘবে আবেদন করা হয়। পরে আদালত এই আদেশ দিয়েছে। আসন্ন ঈদুল আজহার আগেই কোরবানির পশুর হাট, পশু পরিবহন সহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি অন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং ন্যায্য মূল্যে চামড়া বিপণন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে 7 দিন এবং পরে 7 দিন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির হাট, পশু পরিবহন কিংবা অন্য কোনো চাঁদাবাজি ঠেকাতে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে যাতে চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সারা দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত সমাবেশে দলটির নেতারা বলেন, জনস্বার্থের সুরক্ষার চেয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। সমাবেশে সিপিবির নেতারা অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকার পরও শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে সারা দেশে হাম ভয়াবহ আকার ধারণ করেছে এবং সরকারি হিসাবে 4% শিশুর মৃত্যু হয়েছে। নেতারা আরো বলেন, প্রান্তিক অঞ্চলে এখনো অনেক শিশু টিকা পাচ্ছে না এবং হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার ব্যবস্থারও চরম চাপের মুখে রয়েছে। এ সময় হামের মৃত্যুর ঘটনা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন সিপিবির নেতারা। আগামী 19 মের মধ্যে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 13ই মে রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির পারিবারিক বিষয়ে কিছুটা ব্যস্ততা বাড়বে। পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে এবং প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময় আজ। মিথুন রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়লেও সফলতার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সুযোগ আসতে পারে এবং স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। কর্কট রাশির অর্থনৈতিক বিষয়ে সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূলে থাকবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। সিংহ রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে লাভবান হবেন এবং পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। কন্যা রাশির নতুন পরিকল্পনা বাস্তবায়নের ভালো সময় আজ। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। তুলা রাশি আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। বৃশ্চিক রাশির ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো কাজ সম্পন্ন হতে পারে এবং শরীরের প্রতি যত্ন নিন। ধনু রাশির চাকরি ও ব্যবসায়ে অগ্রগতির ইঙ্গিত রয়েছে। দূরের কারোর কাছ থেকে ভালো খবর পেতে পারেন এবং ভ্রমণে সতর্ক থাকুন। মকর রাশির পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে এবং অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখুন। কুম্ভ রাশির কর্মক্ষেত্রে দক্ষতা প্রশংসিত হবে। গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে ব্যস্ততা বাড়বে এবং মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। মীন রাশির সৃজনশীল কাজে সফলতা মিলতে পারে। অর্থনৈতিক দিকে মোটামুটি ভালো যাবে এবং কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।